প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাড়িতেই আছো। আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আশা করব তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো ক্লাসটি করার জন্য, এবং আমি তোমাদেরকে বলবো তোমরা ফেসবুকে তোমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সহপাঠীরা সেটি দেখতে পারে। সম্মানিত অভিভাবক মন্ডলী, প্রিয় দর্শক মন্ডলী, সম্মানিত সহকর্মী বৃন্দ এবং আমাকে যারা দেখছেন, আমার শুভাকাঙ্ক্ষী বিন্দু, সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক, বাঙ্গাকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের গত ক্লাসটিতে আমরা পদার্থের অবস্থা ও চাপ সম্পর্কিত যে বিষয়টি পড়িয়েছিলাম তার পরের অংশটুকু আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক আমাদের আজকের পদার্থবিজ্ঞানের পদার্থের অবস্থা ও চাপ সম্পর্কিত পরবর্তী অংশটি আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে পদার্থ বিজ্ঞানের তোমাদের বইয়ের পদার্থবিজ্ঞানের পদার্থের অবস্থা চাপের একটি যে যতটুকু আমরা পড়েছিলাম তার পরের অংশে আছে এয়ার প্রেসার, যেটাকে আমরা বাতাসের চাপ বলে থাকি। এখন বাতাসের চাপ, মজার বিষয় হলো তোমরা একটু লক্ষ্য করো, বাতাসের চাপটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বাতাসের চাপটা যদি না থাকতো অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা পড়তাম। এই যে আমরা রান্না করি, তাতে করে বেশি সময়ের প্রয়োজন হতো। আমরা যে ডিম সিদ্ধ করি সেটা অনেক ক্ষেত্রে কাঁচে থেকে যেত। আমাদের গায়ে যে রক্ত চলাচল করে সেটা সমস্যা বিঘ্নিত করতো। বাতাসের চাপটা ঠিক মতো না থাকলে আমাদের গায়ের যে রক্তটা প্রবাহিত হয় সেটি হয়তো শরীর থেকে বের হয়ে যেত। আবার বাতাসের চাপ বেশি হলে সেটা আমাদের জন্য সহ্যের সীমারেখা অতিক্রম করতো, যাতে আমরা বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। তোমরা এই বিষয়গুলো ভালোভাবে জানো। তো আমরা এর কয়েকটি বিষয় তোমাদের সাথে আলোচনা করবো। সেটি হচ্ছে আমাদের শরীরের ভিতরে থাকা থেকেও বাইরে একটি চাপ দেয়। হ্যাঁ, আবার তাই দুটো চাপ, আমাদের এই যে শরীর থেকে বাইরে একটা চাপ দেয়, আবার বাইরে থেকে আমাদের আরেকটি চাপ দেয়। দুটো চাপ একটি আরেকটার সাথে সম্পর্কযুক্ত থাকার কারণে, সমান হওয়া থাকার কারণে এটা কাটাকাটি হয়ে যায়। অর্থাৎ প্লাসে মাইনাসে কি হয়ে যায়, ওই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই ব্যাপারটা হয়ে যায়। প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে যোগ বিয়োগের সমান হয়ে যায়, এরকম আর কি, জিরো হয়ে যায়। তো মহাকাশে বাতাস নেই, তাই বাতাসে চাপও নেই, তাই সেখানে শরীরের ভিতরে চাপটাকে কাটার জন্য তোমরা দেখবে মহাকাশে যারা অভিযান করার জন্য এই যে মঙ্গল গ্রহে যায়, অথবা ধরো এই যে চাঁদে যায়, অথবা যারা এয়ার স্পেসে যায়, তারা দেখবে একটি বিশেষ ধরনের পোশাক পরে। এই পোশাকটি পরার মূল উদ্দেশ্য হচ্ছে পোশাকের ভিতরে এমন ভাবে যন্ত্রের সাহায্যে চাপটা সৃষ্টি করে রাখে, যাতে তার শরীর থেকে শরীরে যে রক্তের যে চাপটা আছে বা শরীরের ভিতর থেকে যে চাপটা দেয়, সেই চাপটা পৃথিবীর চাপের মতনই হয়। পৃথিবীতে আমরা যে বাতাসের চাপটা পাই, তাতে করে যাতে সেই কোনোভাবে নাক দিয়ে রক্ত বের না হয়ে যায় বা এই ধরনের কোনো সমস্যা না পড়ে, সেই জন্য সেই বিশেষ পোশাক পড়তে হয়। হ্যাঁ, তো এই বিষয়টি তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। এই জন্য মহাকাশের নভোচারীরা সবসময় চাপ নিরোধক স্পেস স্যুট পরে থাকেন। পৃথিবীর পৃষ্ঠে বাতাসে চাপ পড়লো 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, যার অর্থ হলো তুমি যদি পৃথিবীর পৃষ্ঠে 1 বর্গমিটার ক্ষেত্রফলে খানিকটা জায়গা কল্পনা করে নাও, তাহলে তার উপরে বাতাসের যে স্তম্ভটি রয়েছে তার ওজন হলো 10⁵ নিউটন। এটা মোটামুটি ভাবে একটি হাতির ওজনের সমান, বিশাল ব্যাপার স্যাপার। হ্যাঁ, তাহলে এটি তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় তোমাদেরকে আমরা বলি, সেটা হচ্ছে যেমন আমরা যে আমরা যে ধরো অনেক সময় আরসি বা 7 আপ বিভিন্ন ধরনের পানির সফট ড্রিঙ্কস খাই, যদি এগুলা খাওয়াটা ভালো না, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা এগুলো খাচ্ছি, এগুলো কিন্তু দেখবে যখন আমরা বোতলে ভর্তি থাকে, আমরা মুখটা না খুলে ইনটেক থাকে, তখন আমরা কিন্তু চাপ দিলে বোতলটি কোনোভাবে কিন্তু তোমার এই যে কি হয় না, কোনোভাবে সংকুচিত হয় না বা দুমড়ে মুচড়ে যায় না। কিন্তু যখন এটি তুমি মুখ খুলে যখন মানে সফট ড্রিঙ্কসটি খেয়ে ফেলবে, তখন দেখবে অল্প চাপেই কিন্তু এটি দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটির কারণ হচ্ছে
এটির ভিতরে যখন সফট ড্রিঙ্কসটা ছিল তখন এটি এক ধরনের চাপ সৃষ্টি করেছে, যে চাপটি আমরা যে চাপ দিচ্ছি তার সাথে কোনোভাবে কুলিয়ে উঠতে পারছে না, সেই জন্য এখানে দুমে মুচ্ছে যাচ্ছে না। এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ, এটি মনে রাখতে হবে। এই যে তোমাদেরকে আমি যে কথাটা বললাম এটা এরকম একটি চাপের ব্যাপার। তো এগুলো তোমরা একটু পড়ে নিবে, এখানে অনেকগুলো কথা তোমাদের জন্য বলা হয়েছে, তোমরা এগুলো পড়ে নিবে। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে টরিসেলির পরীক্ষা। টরিসেলি একটি পরীক্ষা করেছেন পারদ চাপের উপরে, সেই পরীক্ষাটি আমরা একটু দেখি। তোমরা নিচ্ছে স্ট্র দিয়ে কখনো না কখনো কোল্ড ড্রিঙ্কস খেয়েছো? কখনো কি চিন্তা করেছো মানে স্ট্রতে চুমুক দিলে কোনো কোল্ড ড্রিঙ্কস তোমার মুখে চলে আসে? মানে স্ট্রতে যখন তুমি চুমুক দাও, এই যে 5, হ্যাঁ, আসলে ব্যাপারটি ঘটে বাতাসের চাপের জন্য। হ্যাঁ, ব্যাপারটি বোঝা খুব সহজ। হয়তো তুমি কখনো 10.5 মিটার লম্বা একটি স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করতে, ব্যাপারটি মোটেও বাস্তব হতো না। অনেক লম্বা যদি হতো 5টি, কিন্তু যুক্তির খাতিরে মেনে নাও, তাহলে তুমি আবিষ্কার করতে ড্রিঙ্কসটা 10.3 মিটার পর্যন্ত উঠে হঠাৎ করে থেমে গেছে কেন? হ্যাঁ, 10⁵ মিটার লম্বাতে আর আসছে না। হ্যাঁ, আর যতই চুমুক দেওয়ার চেষ্টা করো ড্রিঙ্কসটা উপরে উঠছে না। হ্যাঁ, এটি হচ্ছে আহ পারদ পারদ মুখে নেওয়ার মতো তরল নয়, কিন্তু যুক্তির খাতিরে মানে পারদটাকে মুখে নেওয়া, পারদ তো বিষাক্ত, তারপরও ধরো যুক্তির খাতিরে আমরা বলতেছি এটি কল্পনা করে নাও তুমি স্ট্র দিয়ে পারদ চুমুক দিয়ে মুখে আনার চেষ্টা করছো। যদি স্ট্রটি 76 সেন্টিমিটার হয়, 10.3 মিটার বা 10.5 মিটার নয়, যদি 76 সেন্টিমিটার হয় থেকে বেশি লম্বা হয়, তাহলে তুমি আবিষ্কার করবে পারদ ঠিক 76 সেন্টিমিটার উচ্চতায় এসে থেমে গেছে, আর উপরে উঠছে না। তুমি যতই চুমুক দাও সেটাকে আর উপরে উঠতে পারছো না, কিন্তু পানির বেলা সেটি তুমি পাচ্ছ। হ্যাঁ, পানির ঘনত্ব থেকে পারদের ঘনত্ব 13.6 গুণ বেশি। তাই পানি যেটুকু উচ্চতা উঠেছে, পারদ ঠিক তার চেয়ে 13.6 গুণ কম উঠবে। এমনিতে একটি স্ট্র মুখে নিয়ে কোল্ড ড্রিঙ্কস এর বোতলে ধরে রাখলে কোল্ড ড্রিঙ্কসটা উপরে উঠবে না। কারণ কারণ তোমার মুখের ভিতরে বাতাস যে চাপ স্ট্র ডুবিয়ে রাখে, তরলেও সে একই বাতাসের চাপ আছে, দুটো চাপে সমান, কাজে এর ভিতরে কোনো কার্যকর বল নেই। এখন যদি তুমি চুমুক দাও, যার অর্থ তুমি মুখের ভিতরে শূন্যতা তৈরি করে চেষ্টা করো, তখন সেখানে বাতাসের চাপ কমে যায়, তখন তরলের উপর বাতাসের চাপের জন্য তরল স্টেটা বেড়ে ওঠে। এইভাবে এই যে পারদটাকে রাখলে 76 সেন্টিমিটার পর্যন্ত উঠবে। এটি মূলত আমরা বলি এই যে আদর্শ পারদ চাপ হলো 76 সেন্টিমিটার। আদর্শ পারদ চাপকে এই জন্য আমরা 76 সেন্টিমিটার বলে থাকি। এটি মনে রাখবে, এটি হচ্ছে বাতাসের চাপের কারণে হয়। বাতাসের চাপটা হলো 76 সেন্টিমিটার। হ্যাঁ, চাপ বাড়লে পারদের উচ্চতা 76 সেন্টিমিটার বেশি হয়। বাতাসের চাপ যদি বাড়ে তাহলে পারদের উচ্চতা 76 সেন্টিমিটারে বেশি হয়ে থাকে, চাপ কমলে 76 সেন্টিমিটার থেকে কমে যায়। বাতাসের চাপ এবং আবহাওয়া নিয়ে আমরা একটু বলবো। বাতাসের চাপের সাথে আবহাওয়ার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এই যে আমরা বলি না, এই যে মাঝে মাঝে যখন যে বিভিন্ন ধরনের সাইক্লোন গুলো হয়ে থাকে, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় গুলো হয়ে থাকে, এই যে নার্গিস, আইলা, সিডর, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের যে হয়ে থাকে ঘূর্ণিঝড় গুলো, এগুলো মূলত বাতাসের চাপের কারণে মূলত আবহাওয়ার পরিবর্তনটা ঘটে থাকে। তোমরা এটি ভালোভাবে মনে রাখবে। যখন কোথাও বাতাসের চাপটা কমে যায়, হ্যাঁ, যখন কোথাও বাতাসের চাপটা কমে যায়, তখন অন্য জায়গা থেকে সেই শূন্যস্থানে চাপ, অন্য জায়গায় যেখানে বেশি চাপ আছে সেখান থেকে শূন্য জায়গাতে আসার জন্য চেষ্টা করে। এই যে বাতাসটা যখন আসছে তখন সেখানে একটা ফ্লো তৈরি হচ্ছে, এই ফ্লো এর কারণে মূলত এক ধরনের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আবার খবর অনেকবার সমুদ্রের নিম্নচাপের কথা শুনেছ, যার অর্থ সেখানে বাতাসের চাপ কমে গেছে, তখন চাপ সমান করার জন্য আশেপাশের উচ্চ চাপ এলাকা থেকে বাতাস সেই নিম্নচাপের দিকে আসতে থাকে এবং মাঝে মাঝে একটি ঘূর্ণি সৃষ্টি হয়। সেই ঘূর্ণিটি বিশেষ আকারের ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। আমাদের দেশে ঘূর্ণিঝড়ের ভয়াবহতার খবর তোমরা নিশ্চয়ই জানো। গত বছরও তো একটা ঘূর্ণিঝড় হয়েছিল। তোমরা যখন পরের অধ্যায়ে তাপ এবং তাপমাত্রা সম্পর্কে পড়বে, তখন তোমরা জানতে পারবে যে বাতাসের তাপমাত্রা বেড়ে গেলে সে প্রসারিত হয় বলে তার ঘনত্ব কমে যায়, আর ঘনত্ব কমে গেলে চাপ কমে যাবে। মনে রাখবে, বাতাসের ঘনত্ব যেখানে কম, চাপ সেখানে কম। বাতাসের চাপ আরো কার্যকর ভাবে কমে যদি তার মাঝে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়।
হ্যাঁ, সমুদ্র থেকে উঠে, কারণ সমুদ্রের জলীয় বাষ্পটা সূর্যের তাপে যখন বাষ্পে উপরের দিকে উঠে তখন সমুদ্র সাগর মহাসাগরের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। আর এই জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলেও কিন্তু বাতাসের চাপ কমে যায়। জলীয় বাষ্প হচ্ছে পানি, পানির অণুতে একটি অক্সিজেন, দুটি হাইড্রোজেন থাকে এবং পানির আণবিক ভর হচ্ছে 18। বাতাসের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, হ্যাঁ, যার ভর হচ্ছে 14। দুটো পরমাণু দিয়ে তৈরি হয়, হ্যাঁ, তাদের আণবিক ভর হচ্ছে 28। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি 16, এটিও দুটি পরমাণু দিয়ে তৈরি, তাই তার আণবিক ভর হবে 32, যা পানির আণবিক ভর চেয়ে অনেক বেশি। তাই তাই আমরা যখন বাতাসে জলীয় বাষ্প থাকে তখন বেশি আণবিক ভরের নাইট্রোজেন ও অক্সিজেনের বদলে কম আণবিক ভরের পানির অণু স্থান করে নেয়, কাজে বাতাসের ঘনত্ব কমে যায়। হ্যাঁ, এই যে বাতাসের ঘনত্বটা কমে যায়। বাতাসের ঘনত্ব কম হলে বাতাসের চাপও কমে যাবে। আমরা কিছুক্ষণ আগে বললাম ঘনত্ব যত কম হবে বাতাসের চাপ তত কম হবে। কাজে ব্যারোমিটারে বাতাসের চাপ দেখে স্থানীয় আবহাওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায়, যেখানে একটি নিম্নচাপ হতে পারে। আমাদেরকে আমাদের দেশের আবহাওয়াবিদরা সেটি পূর্ব সংকেত হিসেবে জানিয়ে দেয় যে আজকে, হ্যাঁ, লক্ষ্মীপুরে এত নম্বর সিগন্যাল, হ্যাঁ, তারপরে ওই যে তোমার কক্সবাজারে এত নং সিগন্যাল। আমরা যারা উপকূলীয় অঞ্চল আছি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, হ্যাঁ, তারপরে ওই যে বরিশাল, বৌলা, হ্যাঁ, মংলা, এই ধরনের এলাকাগুলো আমাদেরকে বায়ুর চাপ কমে যাওয়ার কারণে, নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে আমাদের এই সংকেতগুলো দিয়ে দেয়। এবং ঘূর্ণিঝড়ের সময় আমরা আশা করব তোমরা সবসময় নিরাপদে থাকবে, যাতে করে আমরা আমাদের জীবন রক্ষা করতে পারি। তো আমরা আরেকটি বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো স্থিতিস্থাপকতা। এটি ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে স্থিতিস্থাপকতা এটি সকল পদার্থের মধ্যে কিন্তু থাকে না। হ্যাঁ, তো এটি স্থিতিস্থাপকতাটা কি, এটি আমরা একটু আলোকপাত করি। সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তোমরা দেখেছো যে আমরা রাবার জাতীয় অনেক কিছু দেখি না? রাবার, এই যে ছোটকালে রাবার দেখি না? রাবার দিয়ে অনেক সময় কাগজ দিয়ে খেলাধুলা করেছো। এই যে রাবারটা হচ্ছে কি, এটাকে টান দিলে লম্বা হয়ে যায়, আবার ছেড়ে দিলে কি হয়, হ্যাঁ, আগের জায়গায় চলে আসে। আবার আমরা ঘরেতে যে সোফা আছে, সোফাতে দেখবা এই যে বসলে এটা নিচু হয়ে যায়, আবার যখন উঠে যাও তখন দেখবে তার স্বাভাবিক অবস্থায় চলে আসে। এগুলোই মূলত স্থিতিস্থাপকতার উদাহরণ। হ্যাঁ, এটি হচ্ছে আমরা যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভিতরে একটি বিকৃতি সৃষ্টি হয়। এই যে আমরা বললাম না, এই রাবারটাকে যখন আমরা টান দিব তখন সে আগের চেহারা থাকে না, এটা হচ্ছে বিকৃতি। এই যে একটা পরিবর্তন হলো, হ্যাঁ, এটি বিকৃতির জন্য একটা পাল্টা বলের তৈরি হয়। এই বিকৃতি একটা পাল্টা বল তৈরি করে। সে চায় যে তার আগের জায়গায় চলে যেতে। যখন আমি বলটা ছেড়ে দিই, অর্থাৎ বলটা মানে আমি যখন টানটা ছেড়ে দিই তখন সে আবার আগের জায়গায় চলে যায়, মানে বিকৃতি জিরো হয়ে যায়, বিকৃতির অবসান ঘটে, তখন বস্তুটি আবার আগের জায়গায় ফিরে আসে। পদার্থের এই ধর্মটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। আর এটির একটি নির্দিষ্ট সীমা আছে। দেখবে রাবার এক সময়, যে রাবারের তৈরি অনেক সময় আমরা যে পোশাক আশাক পরি সেগুলো দেখবে ব্যবহার করতে 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 একসময় লুজ হয়ে যায়। লুজ হয় কেন? ওই যে এটার যে একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, স্থিতিস্থাপকতা সীমা আছে, এটা যখন ওভার হয়ে যায় তখন আর সেটা কাজ করতে পারে না। যেমন স্প্রিং নিক্তি, স্প্রিং নিক্তি না, স্প্রিং কে যখন আমরা টান দিই তখন সেটি লম্ব হয়ে যায়, আবার যখন এটাকে ছেড়ে দিই তখন তার আগের অবস্থানে চলে আসে। এটার মধ্যে দেখবে স্প্রিং গুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। যেমন আমরা টেলিভিশনের যে পাওয়ারের সুইচটা চাপ দিই তখন সেটাকে চাপ দিলে নিচের দিকে চলে যায়, আবার আমি চাপটা সরিয়ে ফেললে দেখবে আগের জায়গা চলে আসে। এই ধরনের স্প্রিং আবার অনেক সময় দেখা গেছে তখন এই যে সুইচের ভিতরে যে স্প্রিংটা আছে এটা আস্তে আস্তে লুজ হয়ে গেলে দেখবে এটা সুইচটা ঠিক মতো কাজ করে না। হ্যাঁ, তো এটার একটা স্থিতিস্থাপক সীমা আছে। এই এটি মনে রাখতে হবে। এখন আমরা বিকৃতির কথাটা বলি। বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয়, এটি তো প্রকৃতপক্ষে পরিবর্তন হয় না, এটি আপেক্ষিক, কিছুক্ষণের জন্য আপেক্ষিক পরিবর্তন হয়, সেটি হচ্ছে বিকৃতি। তাহলে বাইরে থেকে যখন আমরা বল প্রয়োগ করব তখন পদার্থের আকার ও দৈর্ঘ্যের একটা পরিবর্তন হবে, আকারেরও পরিবর্তন হবে, দৈর্ঘ্যেরও একটা পরিবর্তন হবে, তখন সেটাকে আমরা বিকৃতি বলি। তো আদি দৈর্ঘ্য যদি এল নট হয়, একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য যদি এল হয়, মানে ধরো একটা স্প্রিং এর কথা বলি, তার আগে দৈর্ঘ্য ছিল এল নট, হ্যাঁ, আর পরে যখন এটিকে টান দেওয়া হয়েছে তখন এর দৈর্ঘ্য এল হয়েছে, তাহলে বিকৃতি কত হবে? বিকৃতি সূত্রটা হলো এল মাইনাস এল নট বাই এল নট। এটি মনে রাখবে, ঠিক আছে? এটি হচ্ছে বিকৃতি সূত্র।
তো দেখে যে বিকৃতি কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। তাহলে বিকৃতির সাথে আরেকটা বিষয় জড়িত, এই যেমন এই একটা জিনিস, একটা পদার্থ ধরো এল, এটাকে স্প্রিং এর মধ্যে যখন ঝুলিয়ে দিলাম তখন দেখো একটা বল দিয়ে তখন এটি লম্বা হয়ে গেছে এল, হ্যাঁ হয়ে গেছে। এই তা আমরা পীড়নটার কথা বলি, পীড়ন বিকৃতি এগুলো কিন্তু একটা রিলেশন আছে, পীড়ন বিকৃতির সাথে একটা সম্পর্ক আছে। তো এখন পীড়নটা কি? পীড়নটা হচ্ছে একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে, একক ক্ষেত্রফলে একটা নির্দিষ্ট জায়গা বিকৃতির কারণে পদার্থের ভিতরে যে বল তৈরি হয়, বিকৃতির কারণে সবসময় পদার্থের মধ্যে বল তৈরি হয়। এই যে স্প্রিংটাকে আমি এক জায়গায় নিয়ে গেলাম, এটি বড় হলো, ছেড়ে দিলে সেটি যে আগের জায়গায় চলে আসে, এই যে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে, এটা একটা বলের কারণে আসে। এই যে বিকৃতির ঘটনার পরে যে তার মধ্যে একটা বলের সৃষ্টি হলো, হ্যাঁ, সেটি হচ্ছে পীড়ন। যে বল তৈরি হয়, যে বলটাই হচ্ছে পীড়ন। হ্যাঁ, অর্থাৎ এ প্রস্থচ্ছেদের একটা বস্তুতে বল প্রয়োগ করা হলে যদি তার বিকৃতি ঘটে, সেই বিকৃতি যদি এফ প্রতিরোধ বল তৈরি করে, হ্যাঁ, এফ প্রতিরোধ বল তৈরি করে, তাহলে তার পীড়ন হবে এফ বাই এ, মানে বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ, বলকে তার মধ্যে যে প্রতিরোধ বল তৈরি হবে। প্রতিরোধ বল হচ্ছে কি, আমি টানছি একদিকে, সে যাইতে চাচ্ছে আরেক দিকে, এটাকে বলা হয় প্রতিরোধ বল। হ্যাঁ, তো স্প্রিংকে একদিকে টানলে সে আরেক দিকে যেতে চায়, হ্যাঁ, সংকুচিত হতে চায়, এটি প্রতিরোধ বল। তো প্রতিরোধ বলকে ওই ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে পীড়ন পাওয়া যাবে। আর পীড়নের যেহেতু এটা চাপ, এই জন্য এটার একক বলা হয়েছে প্যাসকেল। হ্যাঁ, এর একক হচ্ছে প্যাসকেল, এটি মনে রাখতে হবে। তো এটি লিউয়েনহুক এটি মূলত একটি সূত্র প্রদান করেন, বিকৃতি এবং পীড়নের মধ্যে সম্পর্কযুক্ত একটি সূত্র প্রদান করেন। আমরা যদি পীড়ন এবং বিকৃতি বুঝে থাকি তাহলে হুকের সূত্রটি বুঝে খুবই সহজ। তিনি বলেছেন যে স্থিতিস্থাপক সীমার বাইরে যদি হয় তাহলে কিন্তু সে তার পূর্বের অবস্থার ফিরে আসতে পারে না, এটি মনে রাখবে। স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে পদার্থটি আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। এই জন্য স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক। মনে রাখবে, পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক। তার অর্থ হচ্ছে পীড়ন বিকৃতির যদি সমানুপাতিক হয়, আমরা জানি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে একটা ধ্রুবক হয় আর একটা সমান চিহ্ন হয়। তার মানে হচ্ছে পীড়ন সমান হলো ধ্রুবক ইন্টু বিকৃতি, পীড়ন সমান হচ্ছে ধ্রুবক ইন্টু বিকৃতি। অর্থাৎ প্রত্যেক পদার্থের পীড়ন ও বিকৃতির সাথে সম্পর্কযুক্ত একটি ধ্রুবক থাকে। মানে এই পদার্থটা, ধরো একটি লোহার তৈরি, একটি ধরো তামার তৈরি, একটা পিতলের তৈরি, একটা দস্তার তৈরি, একটা সিলভারের তৈরি, অর্থাৎ প্রত্যেকটা পদার্থের পীড়ন বিকৃতির যে অনুপাত, সে অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট হবে, নির্দিষ্ট হবে, ধ্রুবক হবে। আর সেই ধ্রুবকটির নামে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত আছে, অনুপাত মানে ভাগ, সে পীড়ন এবং বিকৃতির অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। মানে অনুপাত দিয়ে আমরা যেটা পাবো সেটা ধ্রুবক পাবো, আর এটিকে বলা হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি? পীড়ন এবং বিকৃতির সাথে সম্পর্কযুক্ত যে ধ্রুবকটা থাকে, অর্থাৎ পীড়ন এবং বিকৃতির অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটি ভালোভাবে তোমরা মনে রাখবে, আমি আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটা কথা মনে রাখবে, সেটি হচ্ছে এখানে বলা আছে ধ্রুবকের নাম ইয়াংস মডুলাস। যেহেতু বিকৃতির কোনো একক নেই তাই ওয়াই এর মান এটি মনে রাখতে হবে। পদার্থের ইয়াংস মডুলাস দেওয়া হলো, এগুলা শিখবা। ইয়াংস মডুলাস হলো কোনটা কোনটার বিকৃতি। এই যে আমরা যে কথাটা বললাম, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেটি দেওয়া আছে। রাবারের কত, তারপর হাড়ের কত, কাঠ কত, কাঁচ, অ্যালুমিনিয়াম, তামা, লোহা, হীরা, এগুলো দেওয়া আছে ইয়াংস মডুলাস। এগুলো তোমরা একটু মুখস্থ করবে, কারণ এগুলো পরীক্ষা আসতে পারে এবং গাণিতিক সমস্যা সমাধানে এগুলো বিরাট ভূমিকা পালন করবে। তো আমরা এখানে একটা তোমাদেরকে একটা সলিউশন দেখাচ্ছি। দুটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করলে বুঝে আরো সহজ হবে। সেটা হচ্ছে, ধরা যাক এ প্রস্থচ্ছেদের একটি তারের দৈর্ঘ্য এল নট, এর সাথে ডাব্লিউ জনের একটি ভর ঝুলিয়ে দেওয়া হলো, একটি তারের মধ্যে একটা ভর ঝুলিয়ে দেওয়া হলো, মানে ভর ঝুলিয়ে দেওয়া হলো। এই বলটি, এই যে ভরটা ঝুলিয়ে দিলাম, তাহলে সেটা কি হবে? নিচের দিকে নামবে। বলটি ঝুলানোর কারণে এল নট দৈর্ঘ্যটি বেড়ে এল এ পরিণত হলো, বড় হয়ে গেছে, এল এ পরিণত হয়েছে। এই যে এটা এখন এল এ পরিণত হয়েছে, হ্যাঁ, পরিণত হলো। তারপরে
বর্ধিত দৈর্ঘ্য তারটির ভিতরে একটি পাল্টা বল তৈরি করেছে। আমি যদি এখন ওই ওই যেটাকে আমি ঝুলিয়ে দিছি সেটাকে যদি কেটে দিই, কেটে দেওয়ার সাথে সাথে ওই আগের দৈর্ঘ্যটা উপরের দিকে ধাক্কা মেরে তার আগের অবস্থানে চলে যাবে। হ্যাঁ, বলটি তৈরি করেছে, যে পাল্টা বল তৈরি করেছে সেটি টি। হ্যাঁ, এখানে টি অক্ষরটি ব্যবহার করা হয় টেনশন শব্দটির জন্য। সাধারণত যখন কোনো তারকে টানা হয় তখন তার ভিতরে যে বল কাজ করে তার নাম হলো টেনশন। হ্যাঁ, তার নাম হলো কি টেনশন। এই জন্য টি, এখানে টি অক্ষরটি ব্যবহার করা হয় টেনশন শব্দটির জন্য। সাধারণত যখন কোনো তারকে আমরা টানি তার ভিতরে যে বলটা কাজ করে সেটাকে আমরা টেনশন বলি। কাজে পীড়ন হচ্ছে টেনশন বাই টি বাই এ। ওই যে আমরা এফ বাই এ বলছিলাম বল বাই এ, হ্যাঁ, এই যে আমরা এফ বাই এ বলছি না পীড়ন, এখানে বলছি এফ এর পরিবর্তে টি, টি বাই এ, টেনশন বাই এ। হ্যাঁ, টি বাই এ মানে টেনশন বাই এরিয়া আর কি, ক্ষেত্রফল। এবং বিকৃতি হচ্ছে, ওই বিকৃতিটা তো আমরা সূত্রটা আগেই বললাম, এল মাইনাস এল নট বাই এল নট। কাজে আমরা বলতে পারি পীড়ন বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ টি বাই এ ভ্যারিয়াস এজ, হ্যাঁ, এল মাইনাস এল নট বাই এল নট। তো সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা সমান একটি ধ্রুবক বলি, এখানে আমরা ধ্রুবকটাকে ওয়াই বললাম। এখানে এই ওয়াইটে হচ্ছে, হ্যাঁ, মানে ইয়াংস মডুলাস। এই ওয়াইটা, এই ধ্রুবকটা হচ্ছে ইয়াংস মডুলাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইয়াংস মডুলাসের বিষয়টি বুঝতে পেরেছো। ইয়ং মডুলাসের মান বেশি হলে পদার্থ কিভাবে দৈর্ঘ্য পরিবর্তন করে, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তনের হারটাকে এরকম। এখানে আমরা যদি উল্টো করে দিই, 1/y লিখতে যাই, আমরা যদি এটাকে 1/, তাহলে এল নট যাবে উপরে, এল মাইনাস এল নট আসবে নিচে, টি আসবে নিচে, যাবে উপরে, এই যে, হ্যাঁ। তাইলে আমরা এখানে কি লিখলাম, এল মাইনাস এল নট বাই এল নট ইকুয়াল টু 1/y ইন্টু টি বাই এ, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন। এই যে 1/y, কাজে টি বাই এ যদি সমান হয় তাহলে ওয়াই যত বেশি হবে দৈর্ঘ্যের পরিবর্তন তত কম হবে। অর্থাৎ টি বাই এ মানটি যত বেশি হবে দৈর্ঘ্যের পরিবর্তন তত কম হবে। মনে রাখবে, এই মানটি টি বাই এ যত বড় হবে, এই সংখ্যাটি যত বড় হবে, আর এই দৈর্ঘ্যের পরিবর্তন, এই মানটা, এই দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে এটা, এই মানটি তত কম হবে। তাহলে এই সংখ্যাটি যত বড় হবে এই দৈর্ঘ্যের পরিবর্তনের মানটি তত কম হবে, এটি তোমাদেরকে মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করি, সেটা হলো পদার্থের 3 অবস্থা। আমরা জানি বেসিক্যালি 4 অবস্থা, তোমরা হয়তো মনে মনে বলতে পারো যে স্যার 4টি অবস্থা। এমনি সাধারণত আমরা সচরাচর যেটি ব্যবহার করি সেটি হলো পদার্থের 3টি অবস্থা। তোমরা ছোট ক্লাস থেকে পড়ে এসেছো, সেটা কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়, যেটাকে আমরা বলি সলিড, লিকুইড এন্ড গ্যাস। হ্যাঁ, এগুলো বলি। তো তোমরা নিশ্চয় জানো বিশ্বের সবকিছু তৈরি হয় অণু দিয়ে। হ্যাঁ, অবশ্যই অণু মৌলিক কণা নয়, কারণ অণুকে আরো ভাঙা যায়। অণু তৈরি হয় পরমাণু দিয়ে। পরমাণুও কিন্তু মৌলিক নয়, কারণ পরমাণুকেও ভাঙা যায়। পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন এবং নিউক্লিয়াস দিয়ে। নিউক্লিয়াস দ্যাটস মিন প্রোটন এবং নিউট্রন। হ্যাঁ, তো নিউক্লিয়াস তৈরি হয় প্রোটন এবং নিউট্রন দিয়ে। প্রোটন এবং নিউট্রন তৈরি হয়েছে কোয়ার্ক দিয়ে। এবং বিজ্ঞানীরা ধারণা করেছে ইলেকট্রন কিংবা কোয়ার্ক তৈরি হয় স্ট্রিং দিয়ে। হ্যাঁ, যেহেতু একটা পদার্থের ধর্ম তার অণুতে বজায় থাকে, তাই আমরা অণুকেই পদার্থের সবচেয়ে ছোট একক হিসেবে ধরে নিতে পারি। কারণ একটি পদার্থের ধর্মটা অণুর মধ্যে অন্তর্নিহিত, অণু থেকে ভেঙে ফেললে আর ধর্মটা অন্তর্নিহিত থাকে না। তো পদার্থের ধর্ম তার অণুতে বজায় থাকে, সেই জন্য অণুকে আমরা পদার্থের সবচেয়ে ছোট একক হিসেবে ধরে নিই। যেমন পানির অণুতে পানির সব ধর্ম আছে, কিন্তু পানিতে যে তার পরমাণুতে ভেঙে নিলে সেখানে যে আর তখন ধর্ম থাকে না, সেটি হয়ে যাবে অক্সিজেন এবং হাইড্রোজেন। সেটি তো পানির ধর্ম না, অক্সিজেনের ধর্ম অক্সিজেন, হাইড্রোজেনের ধর্ম হাইড্রোজেন। হ্যাঁ, দুটোই গ্যাস। একটা পদার্থ তার অণুগুলো কিভাবে আছে তার উপর নির্ভর করে সেটি কি কঠিন, তরল নাকি গ্যাস। তাহলে পদার্থের মধ্যে অণুগুলো কিভাবে আছে, অণুগুলোর অবস্থান কি রকম, অণুগুলোর জায়গাটা কিভাবে দখল করে আছে, তার উপর নির্ভর করবে সেটি কঠিন, তরল নাকি বায়বীয়। তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, প্রথম চিত্রে অণুগুলো খুব ঘন ঘন ভাবে আছে, আন্তঃআণবিক দূরত্বটা কম। হ্যাঁ, তখন এটা হবে কঠিন। আন্তঃআণবিক দূরত্বটা যখন বেড়ে যাবে অণুগুলোর মধ্যে, তখন সেটা হয়ে যাবে বায়বীয়, সরি তরল। আরো টুকু যখন বেড়ে যাবে তখন সেটা হয়ে যাবে গ্যাসীয়। এটি হচ্ছে মূল কথা। তার মানে অণুগুলো যত আন্তঃআণবিক দূরত্ব কম বজায় রেখে থাকবে তত সেটা কঠিন হবে, আস্তে আস্তে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়। যখন কোনো গ্যাস, পদার্থের গ্যাস
অবস্থা থাকে তখন অণুগুলো থাকে মুক্ত অবস্থা। হ্যাঁ, এটি থেকে একটির মাঝে দূরত্ব অনেক থাকে, তখন তরল অবস্থা থাকে, তখন অণুগুলো তুলনামূলক কাছাকাছি হলেও একটা শাখা আরেকটি নড়তে পারে। কিন্তু কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে, কিন্তু একটি অণু অন্য অণুর সাপেক্ষে নড়তে পারে না। এটি তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আশা করি তোমরা এই বিষয়গুলো পারবে। গ্যাস গ্যাস আণবিক ধর্ম, গ্যাস তরলের আণবিক ধর্ম, আর হচ্ছে কঠিন পদার্থের ধর্ম, এগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে, এগুলো তোমরা পারবে। আর পদার্থের আণবিক গতিতত্ত্ব, এটি তোমরা আর ওই যে পদার্থের চতুর্থ অবস্থা আমরা বলেছিলাম প্লাজমা। মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষের দিকে, আমরা এই চ্যাপ্টার শেষের দিকে চলে আসছে। পদার্থের আরেকটি অবস্থা হলো প্লাজমা, এটা তোমরা পড়ে নিবে, এটা খুব কঠিন বিষয় না। আর তোমরা পাশাপাশি যেটা পড়বা সেটা হচ্ছে পদার্থের আণবিক গতিতত্ত্ব। একটি কঠিন পদার্থ টেবিলে রাখা হলে কঠিন পদার্থটি টেবিলের যে অংশটুকু স্পর্শ করবে সেখানে এক ধরনের চাপ প্রয়োগ করবে। এটি তো আমরা জানি, কোন একটা কঠিন পদার্থকে কোনো একটা টেবিলের উপরে নাও, যে কোনো জায়গায় রাখলে সেটি চাপ প্রয়োগ করবে, কারণ এর মধ্যে ভর আছে। কঠিন পদার্থ না রেখে আমরা যদি একই টেবিল মানে একইভাবে টেবিলে তরল পদার্থ রেখে দিই, তাহলে সেটি কি কাজ করবে না? তরলটি সারা টেবিলে গড়িয়ে যাবে। তরলটি রাখতে হবে কোনো একটা পাত্রে, এবং তরলটি শুধু নিচে নয়, চারিদিকে পাত্রটির গায়ে চাপ দিবে। তরলটি চারিদিকে পাত্রের গায়ে চাপ দিবে। আর আমরা যদি গ্যাস রাখতে চাই, গ্যাসটাকে কি খালি জায়গায় ছেড়ে দেওয়া যাবে? তাহলে তো সেটা একদম সব জায়গায় ছড়িয়ে যাবে। তাহলে এটিকেও একটি পাত্রে রেখে দিতে হবে, আবদ্ধ জায়গা চারিদিকে চাপ প্রয়োগ করবে। একটা বেলুন ফুলিয়ে সেখানে গ্যাস রাখা হয়, এবং বেলুনটা না পাঠিয়ে সেখানে একটি ফুটো করলে করতে পারলে বাতাসের চাপ দুটো একই ফুটো দিয়ে বাতাস বের হতে থাকবে। এটি মূলত গ্যাসের আমরা এটি মূলত যে কথাটি আলোচনা করছি পদার্থের আণবিক গতিতত্ত্ব। অর্থাৎ আমরা গ্যাসের চাপের কথা উল্লেখ করেছি, কিন্তু এর কারণটি ব্যাখ্যা করিনি। পদার্থের আণবিক গতিতত্ত্ব দিয়ে আমরা চাপের কারণটি ব্যাখ্যা করতে পারবো। আবদ্ধ জায়গায় গ্যাস রাখা হলে এটি পাত্রের গায়ে এক ধরনের চাপ দেয় এবং লম্বভাবে চাপ দেয়, মনে রাখবে। পদার্থের আণবিক গতিতত্ত্ব দিয়ে সেটি ব্যাখ্যা করা যায়। আবদ্ধ জায়গার ভিতরে গ্যাসের অণুগুলো ছোটাছুটি করতে থাকে এবং প্রতিনিয়ত একটি আবদ্ধ জায়গা দেয়ালে এসে আঘাত করে এবং প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়। একটি গ্যাসের অণু একটি ভরবেগে দেওয়ালে আঘাত করে, অন্য ভরবেগে আবার ফিরে যায়। তোমরা জানো ভরবেগের পরিবর্তন করতে হলে বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়। আমরা এটি তোমার দ্বিতীয় অধ্যায়ে শিখেছি। গ্যাসের অণু দেওয়ালে আঘাত করলে বল প্রয়োগ করতে হয়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পাত্রের দেওয়ালে একটি পাল্টা বল গ্যাসের অণুর উপর প্রয়োগ করে অণুকে প্রতিফলিত করে দেয়। এইভাবে অসংখ্য আবদ্ধ পাত্রের দেওয়ালে আঘাত করে বল প্রয়োগ করতে থাকে, এবং এই সম্মিলিত বলটি গ্যাসের চাপ হিসেবে দেখা যায়। এই যে একটা আরেকটাকে আসি দেওয়ালের গায়ে আঘাত করে, সেটাতে আবার প্রতিফলিত হয়ে আবার চলে যায়, আবার ফিরে আসে, আবার আঘাত করে। যদি গ্যাসের তাপ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই আঘাতটা শুধু মানে তুমি মনে রাখবে, কোনো পদার্থের মধ্যে যখন আমরা তাপ প্রয়োগ করি তখন অণুগুলো কাঁপতে থাকে। অণুগুলো কাঁপতে কাঁপতে একটা আরেক সাথে সংঘর্ষ লিপ্ত হয়, ছুটাছুটি করতে শুরু করে। হ্যাঁ, তখন তাদের মধ্যে মানে কি হয়, এই যে ধাক্কা ধাক্কি লাগে, সেখানে আবার তাপ সৃষ্টি হয়। কথাটা বুঝছো? তো অণুগুলোর মধ্যে গতিশক্তি বেড়ে যায়, ছুটাছুটি করতে থাকে, আর সেটি আরো জোরে দেওয়ালের গায়ে আঘাত করতে পারে, অর্থাৎ চাপ বেড়ে যাবে। আমরা পরের অধ্যায়ে তাপ নিয়ে তাপমাত্রা বাড়ানোর সময় চাপ বেড়ে যাওয়ার সম্পর্কটি নতুন ভাবে দেখব। এটি মূলত আমাদের পদার্থের আণবিক গতিতত্ত্ব, অণুগুলো এভাবে কাঁপতে থাকে। তাহলে তোমরা আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেটি যেটি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, তোমাদের এই চ্যাপ্টারে পদার্থের অবস্থা এবং চাপের মধ্যে আমরা যে বিষয়গুলো তোমাদেরকে পড়িয়েছিলাম সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আমাদের পৃথিবীতে, আমি একটু যদি সামারিটা তোমাদেরকে বলি, আমাদের এই পৃথিবীতে একটা নির্দিষ্ট চাপের কারণে আমরা কিন্তু পৃথিবীতে বসবাস করতে পারছি। এই চাপটি যদি বজায় না রাখতো, তাহলে কিন্তু আমাদের শরীর থেকে কিন্তু রক্ত বের হয়ে যেত। আমাদের শরীরের ভিতর অংশের চাপ এবং পৃথিবীর বায়ুমণ্ডলের চাপ সমান থাকার কারণে এটা আরেকটার সাথে কাটাকাটি হয়ে যাচ্ছে। আর যদি এই চাপটা যদি বাইরের চাপটা যদি বেশি হতো, তাহলে আমাদের শরীরে ধারণ করাটা কষ্টকর হতো। আবার ভিতরের চাপটা যদি বেশি হতো, বাইরের চাপটা কম হতো, তাহলে আমার শরীর থেকে চাপটা মাধ্যমে রক্তটা বের হয়ে যেত। এই জন্য দেখবে অনেক ব্যক্তি যখন পাহাড়ের উপরে উঠে তখন বায়ুর চাপটা আস্তে আস্তে কমে যায়, এবং অনেক ব্যক্তি পাহাড়ের উপরে উঠে গেলে নাক থেকে রক্ত বের হয়ে যায় এই চাপের কারণে। নাক থেকে রক্ত বের হয়। তো তোমরা এই সাথে আমরা আরো তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আমাদের যখন বিজ্ঞানীরা
যখন বিভিন্ন গ্রহ নক্ষত্র অথবা চাঁদে যারা গেছে অথবা যারা উপগ্রহে বিভিন্ন যে কৃত্রিম উপগ্রহে যেখানে মহাকাশযানে যারা যায় তারা বিশেষ ধরনের এক ধরনের বায়ুমণ্ডলের চাপ সম্বলিত মহাকাশযানের পোশাক পরে যায়। তোমরা এটি বিভিন্ন ভাবে ছবিতে দেখেছো। এটি তাদেরকে মূলত ওই মহাকাশে স্পেস স্টেশনে সাধারণত বায়ুমণ্ডলের চাপ না থাকার কারণে সেখানে বসবাস করাটা বা তার জীবন ধারণ করে বেঁচে থাকাটা কঠিন বা সম্ভব নয়। সেই জন্য তারা পৃথিবীর যে বায়ুমণ্ডলীয় চাপটা বজায় থাকে সেই ধরনের একটা বায়ুমণ্ডলীয় চাপ সৃষ্টি করে তারা সাধারণত মহাকাশযানে যাচ্ছে, মানে স্পেসে যাচ্ছে। তো আমরা এটি শিখেছি। আর আমরা শিখেছি যে একটা ক্যানকে আমরা স্থিতিস্থাপকতা শিখেছি, পীড়ন শিখেছি, বিকৃতি শিখেছি, পীড়ন বিকৃতির সাথে সমানুপাতিক হুকের সূত্র অনুযায়ী, এবং সেটা আমরা শিখেছি। আরেকটা আমরা শিখেছি যে বস্তুটির মধ্যে যে এই যে নিম্নচাপের ফলে আমরা কিভাবে আবহাওয়া এবং বায়ুর চাপের সাথে সম্পর্ক থেকে আমরা এই যে বিভিন্ন ধরনের সাইক্লোন, টর্নেডো এগুলোকে আমরা মোকাবিলা করি বা এগুলো সৃষ্টি হয়, এগুলো আমরা শিখেছি। সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়, এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটু আলোচনা করেছি সাধারণত পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়, এবং পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা, সেটি আমরা আলোচনা করেছি। পদার্থের অণু আণবিক গতিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে পদার্থের তাপের ফলে পদার্থের মধ্যে অণুগুলোর মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে মোটামুটি আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এরই মধ্যে আমাদের পদার্থের অবস্থা এবং চাপ সম্পর্কিত যে তোমাদের চ্যাপ্টারটি রয়েছে সেটি আজকের লেসনের পরে আমরা এটিকে সমাপ্ত করলাম। আমরা পরবর্তীতে তোমাদের সাথে ফিজিক্সের যে ক্লাসটি নিব, হয়তো আগামীকালকে ক্লাস আছে, সেটি হবে বস্তুর উপর তাপের প্রভাব। এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমরা আবারও তৈরি থাকবে। আমি তোমাদের সাথে এরকম একটা ফিজিক্সের বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রতিদিনে তোমাদের সাথে 5টা থেকে 6:30টার মধ্যে আমি দুটো করে ক্লাস নিচ্ছি। গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, এই বিষয়গুলো নিয়ে আমি ক্লাস করছি। তো প্রতিদিনে ক্লাস আছে, কোনো না কোনো বিষয়ের উপরে আলোচনা হবে। তোমাদেরকে প্রত্যেকটি ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি, যাতে করে তোমরা এই করোনা মহামারীর সময় কিছুটা তোমাদের পড়াটাকে চালিয়ে যেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো মতামত, পরামর্শ থাকলে এবং সম্মানিত সুধীজন, আমার শুভাকাঙ্ক্ষী, আমার সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টস করে। আমি চেষ্টা করব যে আমার যে ভুল ত্রুটি অথবা আমার যে ক্লাস নেওয়ার পদ্ধতি অথবা যে টপিকস গুলো সেগুলো আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। এবং আমাকে যারা দেখছেন, আমার সম্মানিত অভিভাবক মন্ডলী, সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী বিন্দু, সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এবং অপরজনকে নিরাপদ থাকার জন্য সুযোগ করে দিবেন, এবং সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে আপনারা চলাচল করবেন, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানে খোদা হাফেজ, শুভ বিকাল।